আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি পার্ট 8 ক্লাস 10-এর ওইটি আলোচনা করব। তো দেখে নাও, এখানে তোমাদের যে 8 নম্বর পার্ট যেই প্রশ্নটি দিয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের, এটির পূর্ণমান হচ্ছে 50। প্রথম 1 নম্বর প্রশ্নটি বলেছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, এই 4টে অপশন দিয়ে দিচ্ছি, 4টে অপশনের মধ্যে কোনটা। তাহলে এখানে দেখো দ্বিঘাত সমীকরণ বলতে চাইছি কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি? দ্বিঘাত সমীকরণ বলতে বুঝি আমরা এক্স এর মাথায় পাওয়ার কত থাকবে? এক্স এর মাথায় পাওয়ার 2 হতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে। তাহলে দেখো এইখানটা করে এই অপশন ডি নম্বরে এক্স এর মাথায় কোনো পাওয়ার নেই, এখানে কত আছে? কিছু নেই বলতে 1 আছে, তাহলে এটা হবে না। তাহলে দেখো এইটা যদি ভেতরে গুণ করি অপশন বিতে, তাহলে এক্স স্কোয়ার আছে, আবার এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে দুটো এক্স স্কোয়ার গুণ করলে কী হয়ে যাবে? এক্সের পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না। আচ্ছা, এইখানে দেখো এই অপশানটা, এইখানে ভেতরে একটা এক্স স্কোয়ার আছে আর বাইরে একটা এক্স স্কোয়ার আর এক্স দিয়ে গুণ করলে কী হবে? এক্স কিউ হয়ে যাবে, তার মানে এটাও হবে না। তাহলে এইখানে শুধুমাত্র এইটাই বেঁচে রইলো। এইখানে কী আছে? এটা যদি আমরা ভেতরে গুণ করি তাহলে আসবে কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কত? 0। তাহলে দেখো এখানে হলো কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান, আচ্ছা, মাইনাস 2x সমান 0। তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে এটাই কি? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার সি। তাহলে অপশন সি। পরবর্তী প্রশ্নটি দেখে নিই। 2 নম্বর প্রশ্নটি দিয়েছে যে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0 হলে এই সমীকরণ দুটির বীজ কত? তাহলে 2x মাইনাস 2 এক্স প্লাস 3 সমান 0, এই সমীকরণের বীজ বার করতে বলেছে। তাহলে এইটা সমান একবার 0 হবে, আবার এইটা সমান একবার 0 হবে। তাহলে 2x মাইনাস 2 সমান 0, তাহলে 2x এই দুইটা ওইদিকে চলে যাবে, তাহলে কত হয়ে গেল? তাহলে মাইনাস 2 আছে, ওদিকে গেলে প্লাস 2। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে বেরোবে 2/2 কেটে গেল, তাহলে সমান কত? 1। আর এইটা থেকেও একবার 0 ধরবো, তাহলে এক্স প্লাস 3 সমান 0। তাহলে এখানে এক্স, এটা প্লাস 3 দিয়ে গেলে কী হয়ে যাবে? -3 হয়ে যাবে। এক্সের ভ্যালু একটা -3 আর একটা কত? +1। তাহলে এক্সের ভ্যালু হলো 1, -3। তাহলে দেখো 1, -3 অপশন সি। তাহলে এইটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটি বলেছে যে বার্ষিক 10% সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদ, এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে? ঠিক আছে, তাহলে এই 10% হারে 50 টাকার 2 বছরের সুদটাকে বার করে। তাহলে এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10%। এখানে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 2 বছর। আচ্ছা, টি এর ভ্যালু 2 বছর, আর পি বলতে আসল টাকা, আসল টাকাটা কত? 50 টাকা। তাহলে এখানে কী বার করতে বলেছে? সুদ বার করতে বলেছে। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে সমান কী হয়ে যাবে? পি এর মান বসিয়ে দেবো, তাহলে 50 গুণ আর এর মান কত? 10 গুণ টি এর মান কত? 2, তলায় কত? 100। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, পড়ে থাকলো 5 আর 2 সমান কত? 10 টাকা। ঠিক আছে, তাহলে এই সাথে আরেকটা অঙ্ক কী হলো যে ওই একই হারে, তাহলে আর এর মানটা কত? 10, আর এখানে পি এর মানটা কত হয়ে যাবে? 100। তাহলে একই হারে এই 100 টাকার 1 বছরটা বার করে নিই। তাহলে পি এর মানটা 100, আর এর মানটা 10, আর টি এর মানটা কত? 1, তলায় কত আমার? 100। এটাই তো ফর্মুলা। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য গেলো, তাহলে কত হয়ে গেল? তাহলে 10 অ্যান্সার বেরোলো। তাহলে এইটাও 10, এইটাও 10, তাহলে কী হবে? অপশন ডি সমান। ঠিক আছে, যে পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস দুটি সমান জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব কত হবে? তাহলে দেখো, এই যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের দুটি সমান জ্যা বলেছে। বৃত্তের দুটি, আচ্ছা, এটা ও কেন্দ্র। ঠিক আছে, এই বৃত্তের দুটি সমান জ্যা মানে কি? দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে এটা কি? পি কিউ, এটা কি? আর এস। তাহলে দেখো ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব হলো 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে আর এসের দূরত্ব কত হবে? সে 8 সেন্টিমিটার। যদি একটু কম বেশি হয়, তাহলে এইখান থেকে যদি দূরত্বটা কম বেশি হয়, তাহলে কী হবে? জ্যাটাও ছোটো বড়ো হয়ে যাবে। ফার্স্টেই কী বলে দিয়েছে যে পি কিউ আর আর এস দুটো সমান।
ঠিক আছে, তার জন্য কী হবে, এদের কেন্দ্র থেকে এদের দূরত্বটাও সমান হবে। তাহলে অপশন কী হবে, অপশন এ হবে অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, তাহলে এই বিন্দুটা যদি হয় ও, এই বিন্দুটা হবে পি। ঠিক আছে, বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে ও কিউ এর মান কত, 9 সেন্টিমিটার। ও কিউ এর মান 9 সেন্টিমিটার, পি ওর মান 15 সেন্টিমিটার। এই বাহুটা কত, 15 সেন্টিমিটার। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত, এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত, এইটা বার করতে গেলে কি করতে হবে, দেখো এইখানে যে কোণটা তৈরি হয় এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, যে পি কিউ সমান রুট অতিভুজের স্কোয়ার, মানে পি ও স্কোয়ার বিয়োগ ও কিউ এর স্কোয়ার। তাহলে পি ও স্কোয়ার বলতে 15 স্কোয়ার বিয়োগ ও কিউ স্কোয়ার বলতে 9 স্কোয়ার হবে। তাহলে এইটাই দেখো আমাদের অপশন বি, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটি দেখে নেব। দুটি নিরেট গোলক দিয়েছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে জানতে হবে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এখানে কটা আছে, দুটো আছে, তার মানে একটা R1 একটা R2 স্কোয়ার হবে। তাহলে এই যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত দিয়ে আগে R1 বাই সেই অনুপাতটাকে, আচ্ছা তাহলে এখানে দুটো গোলক দেওয়া আছে, তাই একটা R1 হবে আর একটা R2 হবে। তাহলে শর্তটা কী দাঁড়াবে এখানে, 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, এই যে অনুপাতটা, তাহলে এটা 25 বাই কত হয়ে যাবে, 16। তাহলে এখানে 4π কেটে গেল, তাহলে এখানে R1 বাই R2 তার হোল স্কোয়ার, তাহলে এইটা কী হয়ে যাবে, 5/4 তার স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার উঠে গেলো, তাহলে R1 বাই R2 মান কত, 5/4। ঠিক আছে, বেশ, এমনি করে এটা কিসের মান বেরিয়ে গেল, R1 বাই R2 মান। তাহলে কিসের অনুপাত বার করতে বলেছে, আয়তনের অনুপাত বার করতে বলেছে। গোলকের আয়তনের অনুপাত বলতে ভাগ করা। তাহলে আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই R1 কিউব, আর নিচেটাও তাই হবে, 4/3 পাই R2 কিউব। তাহলে এইটা আর এইটা একই জিনিস কেটে গেল, তাহলে এইটা হয়ে যাবে R1 বাই R2 তার কিউব, যেহেতু দুটোরই মাথায় 3 আছে তাই 3টা বাইরে চলে গেল। তাহলে এইটার মান কত, এইটা, তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে 5/4 তার কিউব, তাহলে কত, 5-এর কিউব হচ্ছে 125, নিচে আছে এটা সাইডে ইস্টু দিয়ে লিখে দিই একবারে, তাহলে আর 4-এর কিউব 64। তাহলে এটা অ্যান্সার, তাহলে অপশন ডি। পরবর্তী প্রশ্নটি হলো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এ সি বি এর পরিমাপ হলো, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। এটা হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শ এ বি, যেটা এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা কি বি, এইখানে যেই পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে দেখো এই যে এই কোণটা এইখানে যে কোণটা তৈরি হলো, যে এই কোণটার মান কত, কোণ এ সি বি, এই কোণটার মান কত, এই কোণটার মান হলো 90 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি এর মান হবে 90 ডিগ্রি, এটাই অ্যান্সার, অপশন ডি। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি দেখে নেব, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে এইখানে দেখো, এখানে কি বলেছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ফর্মুলা কি, অর্ধগোলকের সমগ্র তলের ফর্মুলা হলো 3πr²। এইটারই মান কত বলে দিয়েছে, 147, ঠিক, 147 পাই। তাহলে এখান থেকে আর এর মান বেরিয়ে যাবে, তাহলে R² =
147 পাই বাই 3 পাই। এই পাই দিয়ে পাইকে কেটে গেল, তাহলে 3 দিয়ে এটাকে কাটবে 49। তাহলে আর স্কোয়ার সমান সমান 49। তাহলে আর সমান সমান কত হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, তাহলে আর এর মান হয়ে যাবে, তাহলে 49কে ভাঙলে কত হবে, 7 গুণ 7। তাহলে এখান থেকে একটা 7 বেরিয়ে আসবে, তাহলে আর এর মান হয়ে গেল 7 সেন্টিমিটার। অপশান সি। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। প্রশ্নগুলি 2-এর দাগের প্রশ্নগুলি বলেছে সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলেছে। প্রথম প্রশ্নটি দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে এইটা কি করে সলভ করব, দেখো প্রথমে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে। তাহলে ঘনকের আয়তন হবে বাহু স্কোয়ার, বাহু কিউব, তার মানে এ কিউব ঘন। এবার এখন কি বলেছে, এখন প্রত্যেক ধারকে কি হলো, অর্ধেক করলো। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য সমান a/2, যেহেতু অর্ধেক করলো এত একক। তাহলে আয়তন কত, এইটার কিউব হয়ে যাবে, তাহলে a/2 তার কিউব। তাহলে কিউবটা এ কিউব হবে, আর 2-এর কিউব হয়ে যাবে 8। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি 1/8 গুণ এ কিউব। তাহলে দেখে নাও যে এইটা প্রথমে ছিল, বেশ, তার ক ভাগ হলো, 1/8 অংশ হলো, তাই তো। তাহলে এটা কি সত্যি কথা, এটা সত্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। বেশ, পরবর্তী প্রশ্নটি বলেছে a/2 b/3 c/4 হলে a/b/c সমান 4:3:2 হবে। তাহলে দেখো a/2 সমান সমান b/3 সমান সমান c/4। এইখান থেকে a/b/c বার করতে হবে। তাহলে অতএব a/b/c, এইটা যখন বার করব তখন দেখে নাও, যখন এর মানটা লিখব তখন মনে করব যে এর সংখ্যাটা নেই, ঠিক আছে। এর নিচে যেই সংখ্যাটা আছে সেইটা নেই, 2 নেই। তাহলে পড়ে থাকলো কত, 3 আর কত 4। তাহলে এই 3 আর 4 গুণ করে লিখব, 3 গুণ 4। যখন বি লিখব তখন ভাববো বি নেই, তাহলে কি লিখব, এইটা গুণ এইটা। তাহলে 2 গুণ 4 ইস্টু, আচ্ছা যখন সি লিখবো তখন কি হবে, সি এরটা লিখবো না, তখন কি লিখবো, এই বি এরটা আর এরটা। তাহলে এটা কি লিখবো, 2 গুণ কত 3। তাহলে এটা গুণ করলে কত হবে 12, এইটা গুণ করলে কত হবে 8, এইটা গুণ করলে কত হবে 6। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 6, এইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4, এইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে দেখো এইটা আর এইটা সমান বেরোলো না, তাহলে কি এটাও মিথ্যা হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। বেশ, পরবর্তী প্রশ্নটি দেখে নাও। বলেছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছর মূলধন হবে এইটা পি/আর/100 টাকা। তাহলে এইটা দেখো যে 1 বছরের বার করতে বলেছে, তাহলে 1 বছরের আসল, আচ্ছা 1 বছরের সুদ আসল যা হবে সেইটা। আচ্ছা তাহলে আমাকে এটা ধরে নিতে হবে কি, বছর সমান, আচ্ছা এন এর মান কত, 1 বছর, আচ্ছা পি সমান সমান কত, পি বলে দিয়েছে, আর কি আর এর মানটা কত বলে দিয়েছে, r%। 1 বছর পর মূলধন হবে পি ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার কত n, এইটা ফর্মুলা। তাহলে এইখানে পি এর মান পি আছে 1 যোগ আর এর মান আরই আছে, তলায় কত আমার 100, n এর মান কত 1 থাকলেও হয় না থাকলেও হয়, এই n এর মান কত 1। তাহলে এটা পি, আচ্ছা 100 লসাগু, তাহলে 100 যোগ আর, ঠিক আছে। তাহলে পিটাকে যদি ভেতরে গুণ করা হয় তাহলে হয়ে যাবে 100 পি যোগ pr/100। তাহলে এইটা দেখো, এইটা হলো দ্বিতীয় বছরের মূলধন হবে, ঠিক আছে। আর এইখানে কি বলা আছে, মূলধনটা আলাদা দেওয়া আছে, তাহলে এইটা আর এটা মেলেনি, তাহলে কি হবে, মিথ্যা হবে এটা। আচ্ছা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস, এই যে এ আর বি দেওয়া আছে এটা ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটা বিন্দু, তাহলে কোণ এ
কিউ বি সর্বদা সূক্ষ্ম কোণ হবে। এ কিউ বি মানে এই যে এখানে যে কোণটা আছে এই কোণটা সূক্ষ্ম কোণ হবে, এটি মিথ্যা কথা। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিএডি। তাহলে দেখে নিই, একটা যে কোনো ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজও নয়, যে কোনো ত্রিভুজ। হ্যাঁ, মনে করো এটা এ, এটা বি, এটা সি। এইখানে বলেছে যে কোনো একটা বিন্দু ডি বিন্দু, এই বিন্দুটা যদি ডি বিন্দু হয় তাহলে এডি বিসি এর ওপর লম্ব। ঠিক আছে, এইখানে এই ত্রিভুজটা সেটা বোঝানো হয়েছে যে এই বিসি যেই বাহুটা, এই বিসি বাহুর ওপর এডি কি লম্ব। ঠিক আছে, তাহলে এইখানে কি বলেছে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এ বি ডি, এই যে এই ত্রিভুজটা তৈরি হয়েছে, আরেকটা কি এই ত্রিভুজটা তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ কি সর্বসম? এটা নয়। কেন নয়? কেন? এটা একটা বাহু এদের মিলছে আর বাকি বাহুগুলো মিলছে না, সবই আলাদা আলাদা বাহু। হ্যাঁ, এটি মিথ্যা। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, যে বলেছে শুভেন্দু ও নৌসদ যথাক্রমে ১,৫০০ টাকা ও ১,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। ১ বছর পর ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় ৩০ টাকা। তাহলে এইখান থেকে এই অঙ্কটা সত্যি না মিথ্যা সেটা দেখে নিই। তাহলে শুভেন্দু আর নৌসদের মূলধনের অনুপাত দেখে নিই। তাহলে মূলধনের অনুপাত সমান ১,৫০০, আগে শুভেন্দু, তাই শুভেন্দুটা আগে। হ্যাঁ, নৌসদ কত? ১,০০০। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে ১৫কে ৫ দিয়ে ভাগ করলে ৩ হয়, আর ১০কে ৫ দিয়ে ভাগ করলে ২ হয়। তাহলে শুভেন্দুর ক্ষতি হয় কত? ৩০ টাকা, সেটা দেখতে হবে। তাহলে অতএব শুভেন্দুর মোট ক্ষতি হয়েছে ৭৫ টাকা, এইটাকে মোট ক্ষতি হয়েছে ৭৫ টাকা। তাহলে শুভেন্দুর এই ২ অংশ, তাহলে ২ বাই আনুপাতিক যোগফলটা কত? ৩ আর ২ যোগফল, তাহলে ৫। তাহলে ৫ দিয়ে এটাকে কাটলে ১৫ হবে, ১৫কে ২ দিয়ে গুণ করলে ৩০ হবে। তাহলে অ্যান্সার কি? ৩০ টাকাই আছে। তাহলে এটা সত্যি কথা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখে নেব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি দেখে নেব। এইখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিতে এসটি সমান্তরাল কিউআর। তাহলে এই যে এসটি আর এই কিউআর, এই দুটো বাহু সমান্তরাল, তার মানে কি এই বাহুটার মাপ সমান আছে। তাহলে কি বলেছে এইখানে যে অপশন, এইখানে যেটা বলে দিয়েছে যে কিউ পি কিউ বাহুকে, এই যে পুরো বাহুটাকে যদি এই ছোটো বাহুটাকে ভাগ করা হয় আর এই দিকের পুরো বাহুটাকে ছোটো বাহুটা যদি ভাগ করা হয় তাহলে এটি সমান হবে। এটি সত্য কথা। হ্যাঁ, এটি সত্য কথা। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাহলে এইখানে একটা শঙ্কু এঁকে নিই ফার্স্ট। তাহলে শঙ্কু এইরকম দেখতে হয়, এটা হচ্ছে ওর তির্যক উচ্চতা, আর এইটা কি ওর মেন উচ্চতা, এইখান থেকে এইটা কি, এইটা হলো ব্যাসার্ধ। তাহলে শুধুমাত্র উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এইটা আমি এঁকে নিলাম। তাহলে এইটা কি হলো? একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। তাহলে এইখানে কি বলেছে? তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ হলে, তির্যক উচ্চতাটা উচ্চতার দ্বিগুণ, তাহলে এইটা যদি এইচ হয় তাহলে এইটা হবে 2h। তাহলে এই বাহুটা কত হবে? তাহলে এই বাহুটা পিথাগোরাসের উপপাদ্য ফেলে দেবো। তাহলে কী রকম হবে? তাহলে ব্যাসার্ধ সমান √2h এর স্কোয়ার মাইনাস h স্কোয়ার। তাহলে √4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার। তাহলে 4টে h স্কোয়ার থেকে একটা বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো কত? 3h স্কোয়ার। তাহলে এটা √3 থাকলো, আর h স্কোয়ারের জন্য একটা h বাইরে বেরিয়ে আসবে। তাহলে এইটা, এই h স্কোয়ারটা তো উচ্চতা, তাহলে মিলে গেছে। তাহলে অতএব এটি সত্য কথা। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানের সমান হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে ধরি ব্যাসার্ধ সমান r একক ও উচ্চতা সমান h একক। তাহলে এখানে দেখে নাও, প্রথমে বলেছে আয়তন আর কি বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান হলে। ঠিক আছে, তাহলে শর্তটা কি? শর্তানুসারে প্রথম হচ্ছে আয়তন। তাহলে আয়তনটা কি হয়ে যাবে? আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হলো πr²h। এটা কার সাথে সমান হবে? বক্রতলের ক্ষেত্রফলের সাথে, 2πr/h। তাহলে দেখো এইখানে এই পাই কেটে গেল, এই h কেটে গেল। ঠিক আছে,
তাহলে এখানে আর স্কোয়ার সমান সমান 2r, তাহলে এখানে দুটো আর আছে, এখানে একটা আর আছে, তাহলে একটা আর দিয়ে দুটো আরকে কাটলে একটা আর পড়ে থাকবে, তাহলে আর সমান সমান 2। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এটাই অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখে নেব। পরবর্তী প্রশ্নটা বলেছে যে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী এইটার অনুবন্ধীকরণী এইটা তখনই হবে যখন এই দুটোর গুণফল কোনো রুট সংখ্যা বা কোনো করণী থাকবে না। তাহলে দেখে নিই এই দুটো গুণ করে, তাহলে 7 মাইনাস রুট 2 ইন্টু 7 প্লাস রুট 2। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এইটাই ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এটা কী হয়ে যাবে? 7 স্কোয়ার বিয়োগ রুট 2 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49, আর রুট 2 স্কোয়ার হয়ে যাবে 2। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে? 47। তাহলে দেখো এইটা কোনো রুট সংখ্যা নয়, তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি? এটা এরই অনুবন্ধীকরণী। 7 বিয়োগ রুট 2 এর অনুবন্ধীকরণী হলো 7 যোগ রুট 2। এটা অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখে নেব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখে নিই, যে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো এইটার উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা বলতে এইচ সমান সমান কত বলে দিয়েছে? 12 সেমি। আর কি বলেছে? আয়তন বলে দিয়েছে, মানে এর ভেতরে কতটা জায়গা আছে। তাহলে কি বলতে হবে? কী বের করতে হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আয়তনের সূত্র সমান এইটা হয়ে যাবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা। এইটা সমান সমান কত? 100 পাই। তাহলে দেখো এই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে? এই এইচের মান কত? 12। তাহলে 1/3 আর স্কোয়ার গুণ 12, এই সাইডে কত আছে? 100। তাহলে এই 3 দিয়ে 12কে কাটলে 4 হয়ে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান এই 4টাকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে 100/4। তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হবে? 25। তাহলে আর স্কোয়ার সমান সমান 25। তাহলে আর সমান সমান কত? রুট 25। তাহলে রুট 25কে বাংলা কত পাবো? একটা 5 পাবো, 5 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধের, আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। এটা অ্যান্সার। ওকে, পরের প্রশ্নটা দেখে নেব। বেশ, পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে এক্স ভ্যারিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিয়াস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, প্রথমে এটা নিয়ে নিলাম, দিয়ে তারপর কী হলো? এই পার্টটাকে এক্সের তলায় নিয়ে চলে গেলাম। তাহলে এই যে ভ্যারিয়াস চিহ্নটা তোলার জন্য একটা K1 দিয়ে গুণ করলাম। এখানে K1টা একটা কি? অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এইটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেলো। দিয়ে তারপরে এই পার্টটাকে নিলাম, দিয়ে তারপরে সেম একই জিনিস করলাম। দিয়ে এই ওয়াইয়ের নিচে জেড এক্সটা নিয়ে চলে গেলাম, সমান সমান K2। তাহলে দেখো এই K2টাও কি? অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার কি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করলাম। তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করলাম, এইটার সাথে এইটাকে গুণ করলাম, আর এইটার সাথে এইটাকে গুণ করলাম, দিয়ে আমি এই লাইনটা পেলাম। ঠিক আছে, তাহলে দেখো যে এইখানে এই এক্স আর এই এক্স কেটে গেল, এই ওয়াই আর এই ওয়াই কেটে গেল, পুরো রইল কত? দুটো জেড। তাহলে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হলো, আর এই পাশে এই দুটো গুণ করলে K1 ইন্টু K2। তাহলে দেখো এইটা কি 1/, আছে, উল্টে দিলাম, তার মানে দু সাইডই উল্টে যাবে। তাহলে এইটা জেড উপরে চলে গেলো, এটা নিচে চলে এলো। তাহলে এই সাইডের পার্টটা পুরোটাই কি একটা ধ্রুবক জিনিস। তাহলে দেখো, তাহলে জেড সমান সমান কী হবে? এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস রুট হয়ে গেলো। তাহলে এই পার্টটা তো পুরোটাই ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা তো আমি পুরোটাই ধ্রুবক ধরেছিলাম। তাহলে এইটা কি? একটা অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে পরবর্তী প্রশ্নটা দেখে নিই। বেশ, পরবর্তী প্রশ্নটা দেখে নিই। বলেছে 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে তাদের কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে?
এই অঙ্কটা সলভটা দেখে নাও। তাহলে প্রথমে কি আছে, কাজের জন্য মোট কত টাকা নিচ্ছে, এইটার কত অংশ, 2/5 অংশ। তাহলে এইটাকে 2/5 অংশ দিয়ে গুণ করলে কী হবে, 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কী হলো, 5,852 টাকা। এই 5,852কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 11,704 টাকা। এই টাকাটা ওরা কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেবে, 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এর ভাগ হচ্ছে 3, বি এর ভাগ হচ্ছে 2। তাহলে এর আয়টা দেখে নিই, এর আয় হচ্ছে এই টাকার 3/7 অংশ। এই 7টা আসলো এই অনুপাতের সবকটা যোগ করে, ঠিক আছে। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, 1,672। 1,672কে 3 দিয়ে গুণ করলে হবে 5,016 টাকা। তাহলে এবার বিয়ের আয়টা দেখে নিই, বিয়ের আয়টা হলো এই একই নিয়মে 7 দিয়ে এটাকে কাটলাম, দিয়ে এইটা বেরোলো, দিয়ে এইটাকে 2 দিয়ে গুণ করলে হবে 3,344 টাকা। তাহলে এর আয় বিয়ের আয় থেকে কত বেশি, এইটা থেকে এইটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। এই যে বিয়োগটা করেছি তাহলে বেরোলো কত, 1,672 টাকা। এইটা হচ্ছে কি বিয়ের এর থেকে, আচ্ছা বিয়ের থেকে এর আয় এতটা বেশি। তাহলে এটাই আনসার। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা দেখে নাও সলভটা। তাহলে প্রথমে ধরি চোঙের উচ্চতা হচ্ছে h1, ব্যাসার্ধ হলো r1। তাহলে শঙ্কুর উচ্চতা হচ্ছে h2, ব্যাসার্ধ হলো কি r2। তাহলে দেখো প্রথমে বলে দিয়েছে যে ব্যাসার্ধ দুটোর অনুপাত কত, 3:4। তাহলে r1/r2 = 3/4 বেরিয়ে গেল। তাহলে শর্তানুসারে দেখো বলে দিয়েছে যে দুটির আয়তনের অনুপাতটা কত, 9:8। তাহলে দেখো, তাহলে প্রথমে চোঙের আয়তনের ফর্মুলা কি, πr²h। তাহলে এখানে r1 আর এখানে, তাহলে এটাও কি r1 আর h1 লিখলাম। তাহলে এইটা কি শঙ্কুর ফর্মুলা কি, 1/3 πr²h। তাই r2 আর h2 লিখলাম, দিয়ে এখানে অনুপাতটা একবারে ভগ্নাংশ আকারে লিখে দিয়েছি। তাহলে এই পাই কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এই 3টা উপরে চলে যাবে, যেহেতু এটা ভগ্নাংশ আছে 3টা উপরে চলে গেল। আর এই দুটোর মাথায় স্কোয়ার আছে, স্কোয়ারটাকে একবারে বাইরে বার করে দিলাম, আর h1/h2 হয়ে গেল, এই পাশে যা আছে তাই থাকলো। তারপরে কি, এই যে এইটার মানটা আমি এখানে আগে পেয়েছি, মানটা এখানে বসিয়ে দিলাম, এখানে স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার করলে 9 হলো, আর 4 স্কোয়ার করলে 16। তাহলে দেখো এইবার কি হলো, এই 16টা উপরে গিয়ে গুণ হবে, আর এই 3 আর 9 নিচে এসে গুণ হবে। তাহলে 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হলো। তাহলে আর এই 9 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 2 আর 3। তাহলে h1/h2 = 2/3। তাহলে h1:h2 = কত হয়ে গেল, 2:3। তাহলে এইটাই কি উচ্চতার অনুপাত, 2:3। এটাই অ্যান্সার, ঠিক আছে। বেশ, পরবর্তী প্রশ্নটি দেখে নেব। যদি y ভ্যারিয়েস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়, 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। যে ওয়াই ভ্যারিয়েন্স এইখান থেকে কি করব, এটাকে সমান সমান আনবো, তার জন্য কী হবে, একটা কে দিয়ে গুণ করতে হবে, আর এইটা নিচে চলে গেল। তাহলে এইটা আমার কি, এইখানে কে বোঝাচ্ছে অশূন্য একটি ভেদ ধ্রুবক। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। প্রথমে কি বলে দিয়েছে, যে অনুপাতটা 8:27 বলে দিয়েছে। তাহলে প্রথম অনুপাতটা, আচ্ছা প্রথমে এই 8টাকে বসাবো, তাহলে 8 অনুপাত আছে যেহেতু, সেই জন্য এম ধরে নিয়েছি। তাহলে প্রথম ওয়াইয়ের মান কত, 8m1, ঠিক আছে। 8m1, তখন 1 নম্বর সমীকরণে এখানে ওয়াইয়ের মানটা কত, 8m1টা বসালাম, দিয়ে কী হবে, এখান থেকে এক্সের মানটা বার করতে, এটা 8m হয়ে গেল। দিয়ে এই কেটা নিচে চলে এলো, বলবো সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ারটা এই সাইডে কী হবে, 1/, হয়ে যাবে, এদের পাওয়ারে বসে যাবে। তাহলে এখানে 8 আছে, তাহলে 8কে কীভাবে লিখতে পারি, 2 পাওয়ার 3, আর এই মাথায় একটা কী আছে, 1/3। তাহলে 1/3 কেটে গেলো, তাহলে পড়ে থাকলো কত, 2, আর এই বাকিটা যেটা পড়ে থাকলো সেটার মাথায় কত হবে, পাওয়ারটা 1/3। এইরকম করে আরেকটা বার করলাম, যে 8:27 ছিল, এবার 27 ধরে বার করলাম, 27m ধরে নিলাম, 27 ধরে বার করলাম, দিয়ে ওইখানে মান বসালাম। একই রকম করে 27টাও তাই হবে। তাহলে 27 = কত লিখতে পারি, 3 পাওয়ার 3। তাহলে এইখানে 1/3, 3 কেটে গেলো, তাহলে মান কত হলো, 3। তাহলে 3টা এখানে থাকলো, আর বাকিটার পাওয়ার 1/3 হয়ে গেল। দিয়ে এই পার্টটা আর এই পার্টটার অনুপাত বার করেছি, হ্যাঁ। তাহলে অনুপাত বার করলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকলো কত, 2:3। তাহলে অ্যান্সার কত আমার, 2:3। 4-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, বইতে কত নম্বর পেজে আছে তোমরা ওখান থেকে দেখে লিখে নেবে। 38 নম্বর উপপাদ্যটাই বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, এখানে সম্পূরক বলতে কি বোঝায়, যে বিপরীত কোণগুলো যেগুলো থাকে সেই দুটোর যোগফল সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে। এখানে দুটো উপপাদ্য প্রমাণ দিয়েছে, এই একটা আর এই একটা। আমি সবসময় বলবো যে
এই বিকল্প প্রমাণ যেটা আছে এইটা সব থেকে ইজি প্রসেস। হ্যাঁ, তোমরা এইটাই লিখবে পরীক্ষার খাতায়। তো এইখান থেকে এইটুকু লিখে দিলেই কমপ্লিট হয়ে যাবে এটা। পরবর্তী প্রশ্নটি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এইটার সলভটা দেখে নিই। এই উপপাদ্যটি কত নম্বর পেজে দেওয়া আছে তোমাদের? পেজ নাম্বার আছে 211 নম্বর পেজে, যেই 211 নম্বর পেজে যে 41 নম্বর উপপাদ্যটি আছে সেটা উপপাদ্য। এই যে বইয়ের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বইয়ের 211 নম্বর পেজ তোমরা খুলবে, এখানে যে 41 নম্বর উপপাদ্যটি আছে এই উপপাদ্যটি তোমরা লিখবে, তাহলে এটা 4 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি হলো যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে কি বলেছে, আর এর মান বলে দিয়েছে 4%, পি এর মানটা বলে দিয়েছে 600 টাকা, আর আই এর মানটা কি, আই এর মানটা হচ্ছে সুদ। তাহলে আই এর মানটা কত, 168 টাকা। ঠিক আছে, তাহলে ধরে নিয়েছি সময় সমান টি বছর। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। আই এর মান বসিয়ে দিয়েছি, পি এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান বসিয়ে দিয়েছি, আর টিটা বার করতে হবে। তো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে এই 6 আর এই 4 এর তলায় চলে যাবে। তাহলে টি সমান সমান 168 বাই 6 গুণ 4। 6 দিয়ে 168কে কাটলে 28 হলো, 28কে 4 দিয়ে কাটলে 7 হবে। তাহলে সময় কত বছর লাগবে, 7 বছর। তাহলে 7 বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পর সুদে আসলে 3528 টাকা হবে। তাহলে ধরে নিচ্ছি আসল টাকাটা কত, পি টাকা, আর বার্ষিক সুদের হারটা দেখো বলে দিয়েছে 5%, আর সময়টা বলে দিয়েছে 2 বছর। মোট সুদ আসল বলে দিই 3528 টাকা। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে চক্রবৃদ্ধির সেই সূত্রটা এ সমান সমান পি গুণ 1 যোগ আর বাই 100 তার পাওয়ার কত এন। ঠিক আছে, তাহলে এখানে মান বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম 3528, পি এর মানটা বার করতে হবে, আর এক যা আছে থাকবে, এই আর এর জায়গায় বসিয়ে দিলাম 5। এই 5 দিয়ে 100কে কাটলাম, তাহলে কত হলো 20। ঠিক আছে, তাহলে 1/20 পেলাম এই সাইডে যা আছে থাকবে। ঠিক আছে, তাহলে এইদিকে 20 লসাগু হলো, তাহলে উপরটা হয়ে যাবে 20 যোগ 1। তাহলে পরের লাইনটা কী হবে, মাথায় স্কোয়ার আছে, 20 যোগ 1 মানে 21, স্কোয়ার থাকার জন্য দুবার লিখবো, তাহলে 21 গুণ 21, 20কেও দুবার লিখবো। ঠিক আছে, মাথায় স্কোয়ার আছে বলে এই অবধি গেল। তারপরে হলো যে পি এর মানটা বার করবো, তার মানে কি এই ওপরটা যা আছে এইটা চলে যাবে এর নিচে, আর এইটা চলে যাবে এর সাথে গুণ হয়ে। তাই পরের লাইনে তাই করলাম, এইটার সাথে 21 গুণ 21 নিচে চলে এলো, ওপরটা 20 গুণ 20 উপরে চলে গেল। তাহলে 21 দিয়ে প্রথমে এইটাকে কাটলে হবে 168, আবার 168কে 8 দিয়ে কাটলে কত হবে 8 দিয়ে 8, 20 আর 20 গুণ করলে হবে 3200 টাকা। তাহলে এটা অ্যান্সার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।